না, আমি কোনো মেথড ফলো করি না। আমার যেটা মনে হয় যে আমি বাইরের কথা বলছি, শরতের জবার না কথা না কিন্তু। আগে যখন আমি অভিনয় করতাম, আমার মনে হয় অভিনয় করার জন্য অনেকগুলো ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। শুধু আমি স্ক্রিপ্ট পড়ে ডায়লগ মুখস্থ করে চলে গেলাম, হয় না, পুরোপুরি হয় না। যতই আমি ভালো অভিনেতা হই না কেন, হয় না। আমার কো-আর্টিস্টের অ্যাকশনটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে ডেলিভারি দিচ্ছেন, এই যে আপনি এখানে মোবাইল হাতে নিয়ে বসা, হাতটা এখানে, চশমা পরা, একটু একটু করে মাথা নড়ছে, এটাতে কিন্তু আমার রিয়াকশান চেঞ্জ হবে। আপনি যদি এই জিনিসটাই অন্যভাবে করতেন, আমার রিয়াকশান অন্যভাবে আসতো। সো আমার কো-আর্টিস্ট আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, আমি অভিনয় কীরকম করব তার জন্য। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লোকেশন। এই লোকেশনে আমরা কথা বলছি না, ঠিক এরকম একটা জায়গায় ক্যামেরা আছে, আপনারা আছেন, চেয়ার আছে, টেবিল আছে, মাইক আছে। এই কথাটাই যদি আমরা একটা খোলা জায়গায় বলতাম, একটা বাগান, রাত, পূর্ণিমা চাঁদ আছে, একটু জোনাকি আছে, হালকা কোনো সাউন্ড হয়তো আছে, হয়তো কোনো পাখির ডাক, অ্যাম্বিয়েন্সটা ডিফারেন্ট হতো। আমি এখন এখানে যেভাবে বসা, হয়তো আমি এভাবে বসতামই না, হয়তো আমি দুপা তুলে বসতাম। চেঞ্জ হয়ে যায় তখনও। তারপর হচ্ছে ইউনিটে আরও কিছু বিষয় থাকে, কস্টিউম। যেমন আমি এখন যে কাপড়টা পরা, এই কাপড়ে আমি যেভাবে কমফোর্টেবল সেভাবে আমি বসে কথা বলছি। এখন যদি হয়তো আমি শাড়ি পরা থাকতাম বা ওয়েস্টার্ন পরা থাকতাম, হয়তো আমি অন্য একটা জেস্চারে কথা বলতাম আপনাদের সঙ্গে। সো অভিনয় করার জন্য আসলে অনেকগুলো ফ্যাক্টর খুব প্রয়োজনীয়, এবং যখন আমরা প্রথমে স্ক্রিপ্টটা পড়ি, এই ফ্যাক্টরগুলো কিছুটা আমরা জেনেই নেই যে শুটিংটা কোথায় হবে, আমার কস্টিউমটা কী থাকবে, আমার কোয়ার্টিসটা কী থাকবে। তখন কিছুটা আমরা প্র্যাকটিস করে ফেলি, কল্পনা করে যে এইভাবে এভাবে করলে তাহলে খুব সুন্দর হবে বিষয়টা। আমি অভিনয় এভাবে করি, বাকিদের কথা আমি বলতে পারছি না। বাইরের যাদেরকে ভালো লাগে তাদের কাছে ধরে আমাদের পক্ষে বানানো কোনোদিনও কোনোভাবেই সম্ভব না। না, এটাতে সুবিধাটা যেটা হয়েছে যে চিত্রনাট্যটা তো আমার করা, গল্পটা যেহেতু আমার, ক্যারেক্টারগুলো সম্পূর্ণই আমার মাথা থেকে এসছে, আমার সৃষ্টি। চিত্রনাট্য করতেও আমার খুব একটা, চিত্রনাট্য করা কিন্তু প্রচণ্ড কঠিন, কিন্তু আমার খুব একটা কষ্ট হয়নি এই কারণে, কারণ আমার গল্পগুলো আমি এভাবে লিখি যে একটু ডায়ালগস বেশি থাকে গল্পে। তো সেক্ষেত্রে চিত্রনাট্যতে কিছু অ্যাডিশন ছিল, কিন্তু খুব কঠিন ছিল না। কিন্তু তার তুলনায় আমি বলবো প্রযোজনা এবং পরিচালনা অনেক বেশি কঠিন, অনেক বেশি গভীর এবং ব্যাপ্তির কাজ, অভিজ্ঞতার প্রয়োজন আছে। আমি অনেক শিখেছি এই কয়দিন। মানে অভিনয় আমি তো সবসময়, আমি সব ইন্টারভিউতে বলি যে অভিনয় আমি খুব, আমার ধারণা এখন আমি খুব কম পারি, 1-2% সর্বোচ্চ। আমার শেখার অনেক বাকি। আর নির্মাণ প্রযোজনা হচ্ছে আমি একদম জিরো থেকে শুরু করেছি। তো জিরো থেকে শুরু করে এখন পর্যন্ত আমি প্রথমে যেটা বললাম, নানা ঘটনার মধ্যে দিয়ে গেছি, এবং এগুলো থেকে তো আমি শিখছি। পোস্ট প্রোডাকশন কথা যদি বলি, যে শুটিংয়ের কথা, ঠিক আছে, শুটিংয়ে আমি কিছুটা অভ্যস্ত ছিলাম, হয়তো কিছু টুকটাক ছোট ছোট ডিরেকশন আমি ফলো করেছি আগে, কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ যদি বলি একদম নতুন ছিল। কী করে কালার গ্রেডিং করতে হয়, কী করে ফিল্ম এডিট করতে হয়, কী করে সাউন্ড ডিজাইন করতে হয়, সাউন্ড এফেক্টস, এগুলো তো সামনাসামনি ফিল্মে ওভাবে কখনো বসে বসে থেকে থেকে করিও নি, দেখিও নি, জানতামও না কীভাবে হয়। কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমি যদি চাইতাম আমি 3 মাসে শরতের জবা কিন্তু ছেড়ে দিতে পারতাম। মানে ছেড়ে দেওয়া বলতে বোঝাচ্ছে আমি রেডি থাকতাম সেন্সর সার্টিফিকেট নিয়ে। আমি সেটা করিনি দুটো কারণে, দুটো মেজর কারণ। নাম্বার 1 কারণ হচ্ছে যে আমি ওই যে বললাম, করতে করতে শিখেছি। আমার কিন্তু অনেক ভুলভ্রান্তি ছিল। আমি কালার যখন করেছি, আমাকে যে করে দিয়েছে মনে করেছে যে আমি ওটাতেই খুশি হয়ে যাব। দেখে আমার মনে হচ্ছে যে না, আমার এই সিকোয়েন্স তো আমি এইভাবে চাই না, এটা একটু ডার্ক হলে ভালো, অথবা আরেকটা সিকোয়েন্সে আমি হয়তো একটু আলোকিত চাচ্ছি। এগুলো কিন্তু সিকোয়েন্স দেখে দেখে প্যানেলে বসে বসে শেখা। পরে আমি আবার চেঞ্জ করেছি, এবং এই সমস্ত মানে কালার বা গ্রেডিং চেঞ্জ করা কিন্তু অনেক সময় সাপেক্ষ, অনেক সময় লাগে, অনেক কষ্ট। তারপর হচ্ছে সাউন্ড ডিজাইন করার পরে, যেহেতু আমি বললাম যে এটা সাইকোলজিক্যাল থ্রিলার, সাউন্ডের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সাউন্ড ডিজাইন করার পরও আমার মনে হয়েছে না, আমার মনোপুত হচ্ছে না, আবার আমি চেঞ্জ করেছি। আবার আর আমাদের দেশে একটু সাইকোলজিক্যাল থ্রিলার সাউন্ডটা কেন যেন ওই যে কম প্র্যাকটিস, তো এই জন্য একটু সময় লাগে, বোঝাতেও সময় লাগে। তো এই কারণে সাউন্ড ডিজাইন আবার করেছি, সাউন্ড মিক্সিং আমি আবার আলাদাভাবে আরেকজনের কাছে করেছি, গিয়ে গিয়ে শুনেছি, যেটা হলের জন্য দরকার, 5.1 যেটাকে আমরা বলি, মানে সারাউন্ডেড। তো
এই হচ্ছে নাম্বার ওয়ান, যে আমার কেন এত সময় লাগলো পোস্ট প্রোডাকশন আমি একা একা। এবং ডাবিংও আমি আর্টিস্টদেরকে তো রিকোয়েস্ট করে করে অনেককে বুঝিয়ে বুঝিয়ে বারবার আমি আবারও ডাবিং করেছি, আমার ডাবিং যখন পছন্দ হয়নি, এরকম আমি করেছি। আর প্রধান যেটা কারণ যে আমার সময়, পোস্ট প্রোডাকশনে এত সময় দেওয়া, আমি আমার যে আগের গানটা ছিল নেশা, নেশাও কিন্তু আমি পোস্ট প্রোডাকশন করেছিলাম কলকাতায় এডিট এফেক্টসে, যেখানে সবচেয়ে ভালো বাংলাদেশের অনেক সিনেমা ওখান থেকে কাজ হয় পোস্ট প্রোডাকশনের। আমি চাইলে আমি বাইরে চলে যেতে পারতাম খুব সহজে, এবং সেক্ষেত্রে আমার মানে সত্যি কথা বলতে আমার টাকাও সেভ হতো। মানে ওখানে কি খুব প্রফেশনাল, আমি দিয়ে আসলাম, তারপর নিয়ে আসলাম, একটু দেখে টাকাটা দিয়ে আসলাম, খুব প্রফেশনাল, শেষ হয়ে গেলে ওরা জানাবে, আমি আবার গিয়ে নিয়ে আসবো। এখানে আমার সময় বেশি লেগেছে, টাকাও বেশি লেগেছে, কারণ আমি বারবার কারেকশন করেছি, এবং আমাকে তো গাইড করারও কেউ ছিল না যে আচ্ছা কুসুম প্রথমে তুমি এইভাবে করো, এটা বেটার হবে। আমি একদম নিজে নিজে, আমি যেভাবে অভিনয় শিখেছি জিরো থেকে, সেইভাবে পোস্ট প্রোডাকশনের কাজও করা। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমি বাইরে যাইনি, এর কারণ হচ্ছে আমি চেয়েছি শরতের জবা সম্পূর্ণ একটা বাংলাদেশি সিনেমা হোক, বাংলাদেশি একটা প্রোডাক্ট হোক। এই এই জন্যেই আমি এই কষ্টটা এতদিন ধরে করেছি, এবং সেটা আলহামদুলিল্লাহ করতে পেরেছি শেষ।